গল্প শুরু হয় জাপানের কামাকুরা শহরের মাস্টারের জন্মদিন পালনের মধ্য দিয়ে। মাস্টারের এক শীর্ষ মাস্টারের কাছে এসে বলে সে আসছে, আপনি এখান থেকে পালিয়ে যান। মাস্টার মুচকি হেসে বলে তাকে আসতে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা মেজর কাবিরকে সেখানে আসতে দেখি। একজন দেখে মাস্টার জিজ্ঞেস করে, তুমি কি একা? কাবির জানায় হ্যাঁ। মাস্টার তার পোষা নেকড়েকে তখন কাবিরকে মারার জন্য পাঠায়, কিন্তু কাবির উল্টো নেকড়েকেই পোষ মানিয়ে ফেলে আর মাস্টারের কাছে এসে বলে আজ তোমার মৃত্যুর দিন। মাস্টার জানায় আজ আমার ৭০তম জন্মদিন চলছে, আমি ১০০ বছর বাঁচতে চাই। কাবির তখন পিস্তল বের করলে মাস্টার জানায় এটা শান্তিপূর্ণ জায়গা, পিস্তল ছেড়ে হাত দিয়ে এসো। লড়াই তখন শুরু হয় মাস্টারের লোক বনাম কাবিরের সাথে। সেই লড়াইয়ে মাস্টারের লোকদের ইচ্ছে মতো মারতে থাকে কাবির, যা দেখে মাস্টার সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে কাবির তাকে পালাতে দেয় না। মাস্টার হেলিকপ্টার নিয়ে পালাতে থাকলে হেলিকপ্টারের সামনে এসে মাস্টারকে গুলি করে হেলিকপ্টারটাই বিধ্বস্ত করে ফেলে সে। তো সিন শিফট হলে কাবিরকে আমরা জার্মানির বার্লিন শহরের একটা বারে দেখি। সেই বার থেকে আমরা জানতে পারি কাবির এখন কন্ট্রাক্ট কিলার। সে টাকার বিনিময়ে কাজ করে। জাপানের মাস্টারকেও সে কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমেই মেরেছে। তো যে কাবিরকে কন্ট্রাক্ট করে সে কাবিরকে জানায় তোমাকে এবার একজনের সাথে কাজ করতে হবে। কাবির জানায় আমি কারোর এককভাবে কাজ করি না। মালিক জানায় তুমি যার হয়ে কাজ করবে তার হয়ে অলরেডি অনেকগুলো কাজ সম্পূর্ণ করেছ, ইভেন জাপানের কন্ট্রাক্টও তারই ছিল, আমি শুধু ডিল করেছি। কাবির এবার জানতে চায় কে সে। মালিক জানায় কালী। কালী নাম শুনে কাবির জিজ্ঞেস করে ইন্ডিয়ান? মালিক উত্তর না দিয়ে বলে কালীর সাথে তোমার ইন্টারভিউয়ের সময় চলে এসেছে। এইটা বলা মাত্রই কাবিরকে একটা জায়গায় বন্দি করে ধোঁয়ার মাধ্যমে অজ্ঞান করা হয়। এই পর্যায়ে সিন শিফট করে এয়ার ফোর্স ক্লাব দেখানো হয়, যেখানে বিমান বাহিনীতে অসামান্য কাজ করার জন্য উইং কমান্ডার কাবিয়া লুথরাকে সম্মাননা দেওয়া হয়। কাবিয়া হচ্ছে র চিফ লুথরার মেয়ে। মেয়ের সম্মাননার দিন পার্টিতে লুথরা তার মেয়ের সাথে নাচতে থাকলে লুথরা একটা আননোন নাম্বার থেকে কল পায়। এরপর সে বাইরে আসে। তখনই সিন শিফট করে হিমালয়ের এক জায়গা দেখানো হয়, যেখানে কাবিরকে দেখা যায়। সেই জায়গাতেই কাবিরের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিটিং এর জন্য উপস্থিত হয় কালী। তখন দেখা যায় কালী আসলে কোনো মানুষের নাম নয়, এটা একটা গ্রুপের নাম। সাউথ এশিয়া মহাদেশের লোক সহ রাশিয়াও এখানে সামিল। তো কালীর ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত লোক কাবিরকে জানায় আমরা অনেকদিন থেকেই তোমার উপর নজর রেখেছিলাম, এখন পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো সব আমাদের, তাই এবার সুযোগ এসেছে আমাদের দলের একজন হয়ে যাওয়ার। কাবির জিজ্ঞেস করে আপনারা কি কাজ করেন আর আমি কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি? কালীর ইন্ডিয়ান পার্সন জানায় আমরা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে কাজ করি, তুমি আমাদের দলে যুক্ত হবে নেক্সট অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার মাধ্যমে। কাবির জিজ্ঞেস করে অ্যাসাইনমেন্টের ডিটেলস কোথায় পাবো? তখন জানানো হয় তোমার পেছনেই আছে অ্যাসাইনমেন্ট। কাবির পেছনে ফিরলে দেখে একজনকে বেঁধে রাখা হয়েছে, যার মুখ ঢাকা। কাবির কাছে গিয়ে মুখ খুলে দেখে সেইটা আর অন্য কেউ নয়, সেইটা তার বস লুথরা। মুখ খোলার পরই কাবিরকে দেখে থুতু ছেটায় লুথরা, সাথে বলে দেশদ্রোহী। অন্যদিকে কালীর থেকে জানানো হয় এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে লুথরাকে মেরে ফেলা। সিন শিফট করে এই পর্যায়ে ২ বছর পেছনে নিয়ে গিয়ে আমস্টারডাম দেখানো হয়। সেখানে লুথরা কাবিরকে কয়েকটা নিউজ পেপারের খবর দেখিয়ে বলে এই যে এসব দেশে যে এত অ্যাটাক হয়েছে, এসবের পেছনে আছে কালী নামে এক গোষ্ঠী। এরা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে, বিভিন্ন অসুবিধার সৃষ্টি করছে। কাবির এইটা শুনে জিজ্ঞেস করে তাহলে কালীকে শেষ করে দেই? লুথরা জানায় কালীকে দেখা যায় না, তাছাড়া তারা একা নয়, সাউথ এশিয়ার অনেকগুলো দেশ এর সাথে জড়িত, তারা অনেক পাওয়ারফুল। এবার তারা ইন্ডিয়ার পিছু লেগেছে। এইটা শুনে কাবির বলে দেখা যায় না ঠিক আছে, অন্ধকারে ঢুকেই তাদের মারব। কাবিরের এই কথাতে ক্লিয়ার হওয়া যায় যে কাবির আসলে কন্ট্রাক্ট কিলিং এ কেন নাম লিখিয়েছে। মূলত সে কালীর ভেতরে ঢুকতে চেয়েছিল। এইটা আরো ক্লিয়ার হয়ে যায় যখন প্রেজেন্ট ডেতে লুথরাকে কাবির মারতে চায় না, কিন্তু লুথরা বলে চারিদিক থেকে সবাই ঘিরে রেখেছে, তাই আমাকে মেরে তাদের দলে ঢোকা পাকাপোক্ত করো। তারা কালী হলে তাদের উপর কালীযুগ হয়ে নামবে। তারপরও স্যারকে মারতে চায় না কাবির, কিন্তু লুথরা নির্দেশ দেয় মারার, কারণ তার কাছে দেশ আগে। কাবির তখন নিরুপায় হয়ে তার বসকে মেরে ফেলে। চারিদিকে ছড়িয়ে যায় র চিফের মৃত্যুর ঘটনা। লুথরা মার্ডারের ক্রাইম সিনে চলে আসে মেয়ে কাবিয়া। সেখানে এসে সে জানতে চায় কে মেরেছে। একজন ভিডিও ফুটেজ দেখায়
যেটা অজানা কেউ রকে দিয়েছে। কাবিয়া ভিডিও ফুটেজে দেখে তার বাবাকে মেরেছে মেজর কাবির। রাগে তার রক্ত গরম হয়ে যায়। এই পর্যায়ে সিন শিফট হলে কাবিরকে অন্য এক জায়গায় কালির সাথে মিটিং করতে আসতে দেখা যায়। মিটিং এ এবার মুখোশ থেকে বের হয়ে আসে ইন্ডিয়ার প্রতিনিধি। কাবির দেখে সেটা গোল্ডেন গ্ল্যাডিয়েটর্স। তো গ্ল্যাডিয়েটর্স তথা কালি অভিনন্দন জানায় কাবিরকে, কারণ সে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। সেই সাথে কাবিরকে কালি টিমেও যুক্ত করা হয় আর ট্রেনিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কাবির তখন জিজ্ঞেস করে, লুথরাকে মারার ভিডিও রকে কেন দিলেন? নিশ্চয়ই ইন্স্যুরেন্সের জন্য, যাতে আমি আর আমার কাজে ফিরতে না পারি। কালির ইন্ডিয়ান প্রতিনিধি জানায়, হ্যাঁ, প্রথম ধাপ লুথরাকে শেষ করা, পরবর্তীতে তার জায়গায় আমাদের লোককে বসানো। সিন শিফট করে এবার দেখানো হয় লুথরার শেষকৃত্য। সেখানে নতুন র চিফ হয়ে যে এসেছে সে সমবেদনা জানাতে আসে, যার নাম বিক্রান্ত কৌল। বিক্রান্ত নতুন চিফ হওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানে কাব্যাকে বলে, আমরা কাবিরকে ধরবই। টিমে কাব্যা যুক্ত হতে চাইলে বিক্রান্ত জানায়, আমাদের টিমে কোনো লেডি থাকবে না। সেই সময় লুথরার বন্ধু জানায়, কাব্যাও কম কিছু নয়। তাছাড়া কাবিরকে ধরতে এমন একজনকে দরকার যে কাবিরের মতোই, যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রান্ত জিজ্ঞেস করে, কে সে? তখন সিন শিফট করে মেজর বিক্রমকে দেখানো হয়। বিক্রম তখন এক মিশনে ছিল। সোমালিয়ার জলদস্যু কয়েকজন ইন্ডিয়ান আর্মিকে জিম্মি করে, আবার তাদের আস্তানাতে অনেক মাইনও পুঁতে রাখে। তো এই রিস্কি অপারেশনে কোনো আর্মস ছাড়াই একা যায় বিক্রম। সরাসরি ড্রোনে করে সোমালিয়াদের আস্তানায় যায় মেজর বিক্রম। গিয়ে সব জলদস্যুদের শেষ করে জিম্মি ইন্ডিয়ান আর্মিদের মুক্ত করে মাইন ব্লাস্ট করে ঘরে ফেরে বিক্রম। র হেডকোয়ার্টারে কাবিরকে কিভাবে মারা হবে সেটা নিয়ে একটা মিটিং বসে, যে মিটিং এ উপস্থিত থাকে বিক্রমও। তো মিটিং এ র চিফ বিক্রান্ত জানায়, কাবির একা লুথরাকে মারেনি, টিম ছিল। কাব্যা জানায় সেই মেরেছে, এমনকি সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছে। কিন্তু কাবির তো সবসময় লুথরাকে বাবা মানত। অন্যদিকে লুথরা ছেলের চেয়েও বেশি ভালোবাসত কাবিরকে। তাহলে এইটা কিভাবে হলো? এসব ডিসকাসে বিক্রম শুধু তার পাওয়ার দেখায়। সে বলে, এই মিশন আমাকে দিন, আমি একাই সব খেল খতম করতে পারবো। কিন্তু কেউ কোনো লিড খুঁজে পায় না, কারণ ক্রাইম সিন একদম ক্লিন ছিল। তখন কাব্যার মনে পড়ে যায় কাবিরের নায়না নামে এক প্রেমিকা ছিল। সেই নায়নার একটা বাচ্চা আছে। সিন শিফট করে স্পেনের এক শহর দেখানো হয় তখন, যেখানে নায়নার মেয়ে রুহিকে দেখা যায়। রুহির সাথে আবার ইয়ারফোনে কথা বলতে দেখা যায় কাবিরকে। রুহিকে কাবির নিজের মেয়ের মতো করেই বড় করেছে। তো রুহি কারো সাথে যে কথা বলছে তা র টিম রুহিকে ফলো করলে বুঝতে পারে। অর্থাৎ কাবিরকে ধরার জন্য অলরেডি স্পেশাল র টিম রুহির পিছু নিয়েছিল। তারা বুঝতে পারে এখানে কাবিরও আছে। তাই বিক্রম কাব্যাকে জিজ্ঞেস করে, কাবিরকে কাছে পেলে গুলি করবে তো? কাব্যা চুপ থাকে। এর মধ্যেই কাবিরকে এক মেসেজের মাধ্যমে জানানো হয় র টিম তাকে ফলো করছে। এইটা জানা মাত্রই কাবির রুহিকে সেফ জোনের দিকে যেতে বলে। এদিকে কাবিরও কয়েকজনকে আহত করে সেফ জোনের দিকে আগাতে থাকে। এক সময় রুহিকে সেফ জোনের দিকে কাবির একটা মাইক্রো স্টার্ট দিতে বলে। রুহি জিজ্ঞেস করে, কোনটা তোমার গাড়ি? কাবির জানায়, একটাও না, কিন্তু তোমাকে এখন একটা চুরি করতে হবে, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। এর মধ্যেই কাব্যার মুখোমুখি হয় কাবির। মুখোমুখি হওয়ার পরপরই কাব্যা জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে মেরেছ? কাবির চুপচাপ থাকে। এতে কাব্যা বুঝতে পারে কাবিরই মার্ডারার। তাই গুলি চালাতে গেলে কাবির আগে বুলেট খুলে নেয়। দুজনের মধ্যে চলে বেশ ফাইট। দেখা যায় কাব্যাও বেশ ভালো ফাইট জানে। এর মধ্যে গাড়ি খুলতে পারে রুহি। তা শুনে কাবির নির্দিষ্ট জায়গায় আসতে বলে। এদিকে কাব্যাকে ফাঁকি দিয়ে স্প্রিং রশি দিয়ে নিচে নেমে রুহির গাড়িতে করে পালাতে গিয়ে এবার মুখোমুখি হয় বিক্রমের। বিক্রম গাড়ি নিয়ে সামনে এগোতে থাকলে কাবির গাড়ি পেছনে নিয়ে যেতে থাকে। এক সময় গাড়ি নিয়ে চলে দুজনের মধ্যে বেশ রেস। সেই রেস করতে গিয়ে ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট করে বসে বিক্রম। কিন্তু ততক্ষণে কাবিরের গাড়িকে স্পেনের পুলিশ ঘিরে ফেলে। এমনকি বন্দুক হাতে নিয়ে বিক্রমও বের হয়। কিন্তু কাবির যেন কোনো ভয় করে না, উল্টো মেয়েকে প্রস্তুত থাকতে বলে। একসময় বিক্রম কাবিরের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে ট্রেনের ওপর। কিন্তু এমন ভাবে পড়ে যে রুহি প্রায় ট্রেন থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়। কাবির কোনোভাবে তাই রুহিকে বাঁচানোর চেষ্টা করে। সেটা দেখে বিক্রম আসে বাঁচাতে। একসময় রুহিকে সেভ করে। তখন প্রথমবার ফেস
অফ হয় কবির এবং বিক্রমের, কিন্তু তারা একটা টানেলের সম্মুখীন হয়। যদি ট্রেন টানেল পর্যন্ত যায় তাহলে পুরো ট্রেন ক্র্যাশ হবে। অন্যদিকে ট্রেনে অনেক যাত্রী, আবার কবির এবং তার মেয়ে শুধু ইঞ্জিনে। তাই ট্রেনের সবাইকে বাঁচানোর জন্য টানেলের আগে ট্রেন থেকে ইঞ্জিন খুলে ফেলে সবাইকে বাঁচায় বিক্রম। অন্যদিকে কবির আর রুহি নদীতে লাফ দেয়, তাই আর সে যাত্রায় কবিরকে ধরা হয় না বিক্রমের। কবির এরপর রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালি আসে। যারা ওয়ার দেখেছেন তাদের নিশ্চয়ই খালিদের কথা মনে আছে। খালিদের মা এই মানালিতেই থাকে, তার বাড়িতেই রুহিকে নিয়ে আসে কবির। অনেকদিন পর কবিরকে দেখে খুশি হয় খালিদের মা। কবির তখন রুহিকে সেভ করে রাখতে বলে খালিদের মা সেটা গর্বের সাথে রাখতে চায়। কবির এরপর আসে ISIS বেজ ইয়েমেনে। সেখানে কবির দেখা করে কালির ইন্ডিয়ান পার্সনের সাথে। কালির ইন্ডিয়ান প্রতিনিধি আবার একটা মিশন দেয় কবিরকে। কবির বলে রয়ের মধ্যে কোনো বন্ধু থাকলে ভালো হতো। কালির প্রতিনিধি আপাতত ক্যাবিনেটের বন্ধুকে দেখায়, এই বলে একটা ডিভিডিও দেয়। ডিভিডি ওপেন করলে দেখে কালির সাথে লুথরার বন্ধুও যুক্ত, যে আবার নিজে থেকে বিক্রমকে অ্যাপয়েন্টমেন্ট করেছে কবিরকে মারার জন্য। তাহলে কি বিক্রম ও কালির লোক? এজন্যই কি সুযোগ পেয়েও কবিরকে মারেনি? সামনেই জানতে পারবেন ব্যাপারটা। তো কালি প্রতিনিধি এবার বলে ইন্ডিয়ান বিজনেসম্যান শারনি ফ্যামিলি চার্টার্ড প্লেনে ইন্ডিয়া যাবে। এবারের মিশন পুরো শারনি ফ্যামিলিকে শেষ করা। তাদের অনেক দেশপ্রেম। সেদিনই বিক্রমের কাছে এক ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। সেই মেসেজে বিক্রমকে স্পেনে আগামীকাল বিকাল 5টায় দেখা করার কথা বলা হয়। বিক্রম নির্দিষ্ট জায়গায় 5টায় আসে। তখন দেখা যায় ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজটা আসলে কবির করেছিল বিক্রমকে। তারা যে দুই বন্ধু সেটাও না। তাই তো দুজনেই টেবিলের নিচে দুজনের দিকে পিস্তল তাক করে রাখে। বিক্রম এরপর জিজ্ঞেস করে, কেন এখানে ডেকেছ বলো? কবির কালির মুখোশ উন্মোচন করার জন্য 2 বছর যে লুথারের সাথে কাজ করেছে সেইটা জানায়। এতে বিক্রমও ক্লিয়ার হয়ে যায় কবিরের মতো দেশপ্রেমিক তো আর দেশদ্রোহী হতে পারে না। কবির এরপর জানায়, কালি চাচ্ছে শারনি ফ্যামিলি মারতে। তোমার আমাকে এবং কালির সৈন্যকে থামাতে হবে। আমি ভেতর থেকে কাজ করব আর তুমি বাইরে থেকে। এতে কিন্তু জীবনও চলে যেতে পারে। বিক্রম জানায়, মৃত্যুর জন্য আমি সর্বদা প্রস্তুত বন্ধু। পরের দিন চার্টার্ড প্লেনে করে শারনি ফ্যামিলি যেতে থাকলে সেখানে জেট প্লেন নিয়ে আসে কবির। চার্টার্ড প্লেনের পাইলটকে প্লেন একটু নিচে নামাতে বলে। সেই সময় প্লেনের ভেতরে ক্রু আবার শারনি ফ্যামিলিকে এক ধরনের ড্রিঙ্কস করে অজ্ঞান করে ফেলে। এরপর কবিরের প্লেন থেকে একে একে নামতে থাকে কালির সৈন্য। নেমে যখন তারা চার্টার্ড প্লেনে ঢুকবে তখন আগে থেকে প্লেনে থাকা বিক্রম সবার সাথে লড়তে থাকে। এক সময় লড়াইয়ের জন্য প্লেনের উপরে ওঠে। প্লেনের উপরে উঠেই সবার সাথে লড়তে থাকে। লড়তে লড়তে বিপদে পড়লে কবির এসে যোগ দেয়। দুজন মিলে তখন সবাইকে শেষ করে, এমনকি জেট প্লেনও। এরপর দুজনেই চলে আসে চার্টার্ড প্লেনে। প্লেনে যে সবাইকে ড্রিঙ্কস করিয়েছিল তাকেও মেরে ফেলে বিক্রম। এই পর্যায়ে বিক্রমের আসল মুখোশ উন্মোচন হয়। সে শারনি ফ্যামিলিকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে থাকে। তা দেখে কবিরের আর বুঝতে দেরি হয় না বিক্রম ও কালির দলের। বিক্রম তখন কবিরকে বলে, তুমি সব সময় বন্ধু চিনতে ভুল করো। কিন্তু বিক্রম এবার কবিরকে মারে না। সে জানায় নেক্সট টাইম দেখা হবে। এই বলে একটা প্যারাশুট দিয়ে কবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কবির নিচে পড়া অবস্থায় শুধু বিক্রমকে দেখতে থাকে। কবির বিক্রমকে দেখতে থাকে কারণ বিক্রম হচ্ছে কবিরের ছোটবেলার বন্ধু রঘু। এই পর্যায়ে রঘু আর কবিরের ছোটবেলার সিন দেখানো হয়। দুজনেই ছিল অনাথ। একদিন কবিরকে কয়েকজন মারতে থাকলে রঘু বাঁচায় কবিরকে। তারপর দুজনে একসাথে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। বিভিন্ন কর্মকাণ্ড করতে গেলে দুজন পুলিশের হাতে ধরা খায়। ধরা খেলে দুজনকে কিশোর সংশোধন কারাগারে নিয়ে যাওয়া হয়, কারণ তাদের বয়সটা তখন কম ছিল। সেখানেই একদিন কর্নেল লুথরা আসে। সে এসে সবাইকে বলে, তোমাদের মাঝে সুযোগ আছে, তোমরা এখানে না থেকে দেশের জন্য সেবা করতে পারো। এটা শুনে রঘু খুশি হয়, কারণ সে সব সময় নাম্বার 1 হতে চেয়েছে। এখন সে চায় দেশ সেরা সোলজার হতে। এজন্য সবগুলো ট্রেনিং এ কঠোর পরিশ্রম করে নাম্বার 1 হয় রঘু। কিন্তু রেজাল্টের দিন কবিরকে সোলজার হিসেবে বেছে নিলেও রঘুকে নেয় না। রঘু কারণ জানতে চাইলে লুথরা জানায়, তুমি সব জায়গায় নিজের অ্যাচিভমেন্টের জন্য ফার্স্ট হয়েছ, কিন্তু তোমার মাঝে দেশপ্রেমটা নেই, যেটা আছে কবিরের মাঝে। তাই তোমার আরো সময় দরকার। কিন্তু রঘু এসব মানতে চায় না। সে জানায় নাম্বার 1 হয়েই দেখাবো। পরের দিন রঘু কবিরকে বলে, চল আমরা এখান থেকে পালিয়ে গিয়ে নাম্বার 1 হব। কবির তখন জানায়, আমি তোর পার্টনার, গোলাম নই যে তোর কথা শুনতে হবে। এই কথাতে আরো বেশি কষ্ট পায় রঘু।
তাই বলে, আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, আর তুই কিনা আমার সাথে এমনটা করলি, তোকে নাম্বার 1 হয়েই দেখাবো। এই বলে কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় অনেক আঘাত পায়, কিন্তু রঘু যেন তাও দমে যায় না। ছোটবেলার এসব স্মৃতি কাবিরের মনে করার সাথে সাথে ফ্ল্যাশব্যাক শেষ হয়। সে সারণী ফ্যামিলির প্রধান, শুধু সেই এখন বেঁচে আছে, যে কিনা আবার মন্ত্রী তথা লুথরার বন্ধু। সে টিভি নিউজে বলে কাউকে সে ছাড়বে না। এর মধ্যেই কালীর ইন্ডিয়ান প্রতিনিধি গোল্ডেন, যার নাম আসলে গোলাটি, সে বিক্রমকে ফোন করে বলে, প্লেনে কাবিরকে মারলে না কেন? বিক্রম জানায় সে পালিয়ে গিয়েছে। গোলাটি তখন বলে, নেক্সট কাবিরকে যেখানে পাবে সেখানেই মারবে। বিক্রম জানায়, কাবিরকে এখন শুধু আপনার কাছেই পাওয়া যাবে, তাই যেখানে যাবেন সেখানকার ঠিকানা দিয়েন। গোলাটি শুধু হাসিতেই উড়িয়ে দেয়, কারণ সে তো সেফ হাউজে থাকবে, আর সেখানে কেউ যেতে পারবে না। কিন্তু দেখা যায় গোলাটির শিপে ঠিকই চলে আসে কাবির। তারপর এক এক করে সবাইকে মেরে গোলাটির কাছে যায়। গোলাটি তখন কিনা কালীর অন্যান্য মেম্বারদের সাথে মিটিং করছিল, তো মিটিংটা কাবিরও শুনতে পায়। সেখানে বলে, নেক্সট টার্গেট ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, তাকে খতম করে দিতে হবে। কিন্তু পরক্ষণেই কাবিরের উপস্থিতি বুঝতে পেরে তারা মিটিং ক্লোজ করে। এরপর কাবির যে গোলাটিকে মারতে যাবে, তখন হেলিকপ্টার থেকে কাবিরকে লক্ষ্য করে গুলি চালায় বিক্রম। কিন্তু এবার কাবির বিক্রমকে রঘু বলেই ডাকে, তাই আমরাও রঘু বলেই ডাকতে পারি। দুজনের পুরনো বন্ধুত্বের কথা সেখানে ওঠে। এক পর্যায়ে রঘু গোলাটিকে জিজ্ঞেস করে, আমি কালীর জন্য এত কিছু করার পরও কালীর পদ পেলাম না, আর কাবির কিনা পেল? গোলাটি জানায়, পদ পাওয়ার মতো তোমার মাঝে সেই ক্ষমতা নেই। এই কথা শোনার পরে রঘু মেরে ফেলে গোলাটিকে। মেরে ফেলার কারণ অবশ্য ধরতে পারে কাবির। এই যে গোলাটিকে রঘু মেরেছে, সেটা এখন রঘু দোষ চাপিয়ে দেবে কাবিরের ওপর, আর সে গোলাটির জায়গা দখল করবে। কিন্তু কাবির এবার একটা জাল বিছায়। সে বলে, প্রধানমন্ত্রীকে নিশ্চয় এখন তুমি মারতে যাবে, কিন্তু তুমি তো দলের হয়ে কাজ করো না, সবসময় নাম্বার 1 হতে চাও। এখন তো ঠিকই দলের হয়ে কাজ করছো। রঘু জানায়, মাত্র তো ঢুকলাম, ধীরে ধীরে কালীর প্রধান হব। এই পর্যায়ে ইমোশনাল পর্ব চলে। কাবির জানায়, 20 বছর ধরে তোমায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অন্যদিকে রঘু বলে, আমি সব সময় চোখে চোখে রাখতাম, সব সময় সব খবর রাখতাম, কিন্তু একটুও মিস করিনি, তবে এখন থেকে মিস করব। এই বলে কাবিরের দিকে পিস্তল তাক করে। কাবির তখন পুরো শিপ ব্লাস্ট করে সেখান থেকে স্পিড বোট নিয়ে পালাতে থাকলে রঘু কালীর সৈন্যদের জানায়, কাবির গোলাটিকে মেরে পালিয়ে যাচ্ছে। এইটা শোনা মাত্রই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় কাবিরের দিকে, কিন্তু কাবির একসময় বুদ্ধির জোরে হেলিকপ্টার ড্যামেজ করে ফেলে, কিন্তু রঘু পিছু ছাড়ে না কাবিরের। তবে কাবির তার খেলা ঠিকই দেখায়, প্যারাশুট দিয়ে উপরে চলে যায়, তাই আর ধরতে পারে না রঘু। সিন শিফট করে র অফিস দেখানো হয়। সেখানে সবাই গোলাটির মার্ডার নিয়ে বিশ্লেষণ করে। সেই সময় র চিফ বিক্রমকে একটা দায়িত্ব দেয়। দায়িত্বটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা সম্মেলনে ডাভোস যাবে, যেটা সিকিউরিটি দেবে কিনা বিক্রম। এ যেন শেয়ালের মুখে মুরগি দেওয়া। অন্যদিকে গোলাটি ক্রাইম সিনে একটা রিং দেখতে পায় কাব্যা, যেটা কিনা কাবিরকে কাঁপিয়েই দিয়েছিল। তাই সে চিফকে বলে, কাবির কোথায় আছে আমি জানি। এই পর্যায়ে ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। কাবির এবং কাব্যার মাঝে প্রেম ছিল। কাব্যা ওই রিং দিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিল কাবিরকে, কিন্তু কাবির তা অ্যাকসেপ্ট করে না, কারণ সে ততদিনের রতে জয়েন করেছে। সে চায় না তার অনিশ্চিত জীবনে কেউ জড়াক। সে সবসময় দেশের জন্য জীবন আগে দিতে চেয়েছে, একদম কাব্যার বাবার মতো। কাব্যা এতে কষ্ট পায়, তাই সে রিংটা দিয়েই কান্না করতে করতে চলে আসে কাবিরের থেকে। ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে কাব্যা প্রেজেন্ট ডেতে কাবিরের কাছে আসে। কাবির এবার তার বাবার মৃত্যু, কালী এবং বিক্রমের ব্যাপারটা কাব্যাকে জানায়। কাব্যা সব জেনে কাবিরকে বলে, আমার বাবার দেশপ্রেম যেন বৃথা না যায়। সিন শিফট করে বিক্রমকে দেখানো হয়। সে এবার সরাসরি কালী মেম্বারদের সাথে দেখা করতে আসে, এমনকি গোলাটির জায়গাতেও সে বসে। কালীর সবাই তখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে শেষ করার কন্ট্রাক্ট বিক্রমকে দেয়। বিক্রম জানায় সে এটা ভালোভাবে শেষ করতে পারবে, কিন্তু কালী টিম মেম্বাররা আবার কাবিরকে নিয়েও ভয় করে। বিক্রম জানায়, কাবিরকে আমি দেখে নেব। তখন সিন শিফট করে আবার নিয়ে যাওয়া হয় কাব্যার কাছে। কাব্যা তার বাবার বন্ধু শারনকে ফোন করে বলে, আঙ্কেল, কাবির আমার সাথে আছে, সে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চায়। শারন তখন তাদেরকে এক জায়গায় আসতে বলে। সেখানে আসলে তারা ফাঁদে পড়ে। কাবির তখন বুঝতে পারে সবকিছুর পেছনে আসলে এই শারন।
এমনকি সে নিজেই তার ফ্যামিলিকে মারার অর্ডার দিয়েছিল। এমনকি প্রাইম মিনিস্টারকে মারার পর সে হতে চায় প্রাইম মিনিস্টার। কিন্তু তারা এই ফাঁদ থেকে কিভাবে বের হবে? সেই সময় কাবিরের ফোনে একটা মেসেজ আসে, যেটা বিপদের সময় লুথরা দিয়েছিল, কিন্তু লুথরা তো মৃত। তখন দেখা যায় র চিফ বিক্রান্ত কোলকে মেশিন গান নিয়ে আসতে। সে মেশিন গান দিয়ে সবাইকে মেরে ফেলে। এটা দেখে অবাক হয় কাবির। জিজ্ঞেস করে, আপনি কালির ব্যাপারে জানতেন? বিক্রান্ত জানায়, তোমার আগে আমি ওই পর্যায়ে ছিলাম। লুথরা আমাকে দায়িত্ব দিয়েছিল, যেটা কিনা এখন তুমি পালন করছো। কাব্য তখন বলে, কালির প্ল্যান এবার প্রাইম মিনিস্টারকে শেষ করা। আর এই প্রাইম মিনিস্টারের ডাভোস সফরের সিকিউরিটির দায়িত্বে আছে কিনা বিক্রম, যে কালিরই মেম্বার। কাবির তখন জানায়, এবার আমি বিক্রমকে দেখে নেব। সে সবসময় নাম্বার 1 হতে চেয়েছে না, সেই নাম্বার 1ই এবার দেখাবো। কাবির সেখানে তাদের চিফকে আরো বলে, এসব কিছুর পেছনে আসল হাত রয়েছে শারনের। এর মধ্যে আহত একজনকে ফোন করে বিক্রম। সে জিজ্ঞেস করে, সবাই কি খতম নাকি? জানানো হয় সব শেষ। কাবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো? জানানো হয় হ্যাঁ। কাবির এটা শুনে কষ্ট পায়। অন্যদিকে বিক্রমও বন্ধুকে হারানোর কষ্ট অনুভব করে। পরের দিন প্রাইম মিনিস্টারের ডাভোস সফরের অফিসার ইনচার্জ হয়ে বিক্রান্ত কাউল আসে, আর বিক্রমকে দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী শরণের সিকিউরিটির দায়িত্বে, যেটা কিনা পুরোটাই প্ল্যান। তো বিক্রম এবং শারণ একই ক্যাবল কারে করে প্রকৃতি এনজয় করতে বের হয়। সেখানে শারণ আবার কাবিরকে নিয়ে চিন্তায় থাকে। বিক্রম জানায়, কাবির তো মারা গিয়েছে। এটা শুনে সে খুশি হয়। ঠিক তখনই কাবির স্নাইপার দিয়ে হেডশট করে শারণকে মারে। এরপর কাব্যের ফোন থেকে কাবির শারণকে ফোন করলে সেটা ধরে বিক্রম। কাবির তখন বলে, কিরকম ব্যথা লাগছে? সাথে সাথে বিক্রমকেও গুলি করে কাবির, তবে সেটা একেবারে মেরে ফেলার জন্য নয়, ভয় দেখানোর জন্য। হামলার কারণে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম বন্ধ হয়। সেই সাথে মন্ত্রীর মৃত্যুর কথা এবং বিক্রম আইসিইউতে ভর্তি হবার কথা বিক্রান্ত প্রেস ব্রিফিংয়ে জানায়। ওইদিকে হাসপাতালে বিক্রমের জ্ঞান ফিরলে কয়েকজন নিয়ে আসে সাথে কালির মিটিং এর মেশিন। কালি নারাজ হয় বিক্রমের ওপর। বিক্রম লাস্ট সুযোগ চায় প্রাইম মিনিস্টার এবং কাবিরকে মারার জন্য। বিক্রমকে 24 ঘন্টা সময় দেওয়া হয়। সে হাসপাতাল থেকে কাবিরকে ফোন করে বলে, এবার কোনো র কিংবা কালি নয়, এবার সামনাসামনি আমাদের লড়াই চলবে। কাবির জানায়, ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস। এদিকে বিক্রান্ত কাবিরকে যেতে নিষেধ করে, কারণ একইভাবে লুথরা মারা গিয়েছে। কাব্যও বাঁধা দেয়। কাবির জানায়, এবারের জাল আমার, কিচ্ছু হবে না। আপনারা প্রাইম মিনিস্টারকে নিয়ে ইন্ডিয়া ব্যাক করেন। এর মধ্যেই কাবির বিক্রমের লোকেশনে চলে আসে। সেখানে বিক্রম তথা রঘু কাবিরকে আইপ্যাডে প্রাইম মিনিস্টারের ট্যাপের ব্যাপারটা জানায়, যেটা আবার কাবির বিক্রান্তকে জানালে বিক্রান্ত প্রাইম মিনিস্টারকে সেভ করার চেষ্টা করে। মূলত তারা আগে থেকেই ফোনের সাথে কানেক্টেড ছিল। এদিকে রঘু কাবিরকে মনস্টার হিসেবে সম্বোধন করে। সে বলে, তুই যার কাছে যাস তাকেই গিলে ফেলিস। প্রথম তোর ভালোবাসার মানুষ নায়না, তারপর খালিদ, এমনকি বাবা সমতুল্য লুথরাকেও তুই মেরেছিস। এসব শুনে রাগে রঘুকে মারতে থাকে কাবির, কিন্তু রঘু শুধু হাসে। একসময় দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। কেউ কাউকে ছাড় দিতে চায় না। এর মধ্যে প্লেনে উঠে বিক্রান্ত জানায়, আমরা সেফ। কিন্তু কাবির রঘুর মুখের দিকে তাকিয়ে বলে, এখনো সেফ না। এটা শুনে বিমানের পাইলট সহ ক্রুকে নামিয়ে দেয়। কাব্য তখন প্রাইম মিনিস্টারকে নিয়ে ফ্লাই করে। এদিকে দুই বন্ধুর লড়াইয়ে কাবিরের শরীরে রড ঢুকে যায়। সেই রডেই আবার রঘুকেও নেয় কাবির। দুজনের মধ্যে আরো লড়াই চলতে থাকলে রঘুর পেটে বরফ টুকরো ঢুকে মারাত্মক আহত হয়। তখন কাবির মারা বাদ দিয়ে রঘুর কাছে ছুটে আসে। রঘু তখন বলে, তুই আসলে নাম্বার 1। অন্যদিকে কাবির জানায়, তুই ছাড়া আমি কিছুই নই, তুই আমাকে বানিয়েছিলি। শেষ মুহূর্তে এসে দুইজনেই ইমোশনাল হয়। এক পর্যায়ে কাবির বলে, তুই এখনো নাম্বার 1 হতে পারবি, আমি তুই একসাথে কালীকে শেষ করব। রঘু তখন বলে, আগে তুই প্রাইম মিনিস্টারকে বাঁচা। এইটা শোনা মাত্র আতঙ্কে পড়ে যায় বিক্রান্ত। সে মন্ত্রী শারণের লাশ চেক করে। লাশ চেক করতে গিয়ে দেখে বুক কাটা। শারণের শরীরে বম্ব দেওয়া হয়েছিল। এইটা দেখে তারা বডিটা প্লেন থেকে ফেলে দেয় এবং সাথে সাথে ব্লাস্ট হয়।
এদিকে কাবির অসুস্থ রঘুকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। ইন্ডিয়া ফিরে বিক্রান্ত প্রেসে জানায় প্রাইম মিনিস্টার বিপদে পড়েছিল, কাবির এসে রক্ষা করেছে। এই মিশনে বিক্রম শহীদ হয়েছে, কিন্তু 9 বছর পর কাবিরের সাথে বিক্রম তথা রঘুকে দেখা যায়। দুজন মিলে কালীর সব দেশের মেম্বারকে এক এক করে মেরে ফেলে। মেরে ফেলা শেষ হলে রঘু কাবিরকে জিজ্ঞেস করে, তুই যে সবাইকে বললি আমি মারা গিয়েছি, এখন সবাই যদি জানে আমি বেঁচে আছি তাহলে কি হবে? কাবির জানাই, সবাই জানে বিক্রম মারা গিয়েছে, তুই হচ্ছিস রঘু, যে কিনা নাম্বার 1। কিন্তু রঘু তখন নাম্বার 1 বাদ দিয়ে বলে দেশ সবার আগে। কাবির জিজ্ঞেস করে, তাহলে আমরা নেক্সট মিশন একসাথে করছি? রঘু জানায়, তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানাতে পারিস। তো হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানে শেষ হয় ওয়ার 2।